দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। খাগড়াছড়িতে অনুপ্রবেশকারী ৬৬ ভারতীয় নাগরিক এখনও বিজিবি হেফাজতে, সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। চট্টগ্রাম বন্দরের নতুন সব টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, সক্ষমতা বাড়াতে আরো পরিকল্পনার কথা জানালেন বিডা চেয়ারম্যান। এই গ্রিন কোডটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো 1 টাকাও দিচ্ছে না। ৬৫ বছরেও ড্রেজিং হয়নি কাপ্তাই লেক, বিভিন্ন পয়েন্টে জেগে উঠছে ডুবোচর। রাঙামাটির ৬ উপজেলায় লঞ্চ চলাচল বন্ধের উপক্রম। পানি শুকানে ট্রলার চালাইতে পারতেছি না। পথের মধ্যে বিভিন্ন জায়গায় চর জেগে গেছে। আমরা বারবার সরকারের কাছে আবেদন করার পরেও কোনো ড্রেজিংয়ের কোনো ব্যবস্থা নিচ্ছে না। শিরোনাম শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। খাগড়াছড়ি সীমান্ত দিয়ে একদিনে অনুপ্রবেশ করা ৬৬ জন এখনও বিজিবি হেফাজতে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোরপূর্বক তাদেরকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে অনুপ্রবেশকারী। তারা সবাই ভারতের গুজরাটের বাসিন্দা। এ ঘটনার পর সীমান্তে সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পানছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করা ৬৬ জন ভারতীয় নাগরিককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এর মধ্যে ২৭ জন নারী। অনুপ্রবেশকারীরা স্থানীয়দেরকে জানান তারা সবাই মুসলিম এবং গুজরাটের বাসিন্দা। সীমান্ত দিয়ে জোরপূর্বক তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে বিএসএফ। সকালবেলায় সংবাদ পাই না, আমার এক লোক আইসা বলছে যে ইন্ডিয়া থেকে এভাবে লোক পারিয়ে আসে। আরেকটা রাষ্ট্রের থেকে অবৈধভাবে লোকজনকে প্রবেশ করাই দিচ্ছে। গুজরাটে ওখানে ওদের বাড়িঘর নাকি ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে ওদেরকে বিমানে করে এয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায়। ওখান থেকে হচ্ছে বিএসএফ ওখান থেকে গাড়ি প্রোটেকশন দিয়ে সীমান্তে নিয়ে আসছে। ভারতের থেকে যে লোকগুলো পাঠাইছে এগুলো আপনাদের প্রাইমারি স্কুলে এখানে নিয়ে আসছে। এখানে ওনাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এতটুকুই, আর ওনাদেরকে বিভিন্ন চিকিৎসা এবং কি খানার ব্যবস্থা করেছেন। অবৈধ অনুপ্রবেশ করা নারী পুরুষ শিশুদেরকে শান্তিপুর ও পানছড়ি লোগাংয়ে স্থানীয় স্কুলে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। জেলা প্রশাসন ৬৬ জনের কথা নিশ্চিত করলেও স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি এ সংখ্যা ৮১ জনের মতো। যে অনভিপ্রেত পুশিনের ঘটনা ঘটেছে, সেখানে সীমান্তরক্ষী বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। আর সেখানে যে মানবিক একটা দুর্যোগ তৈরি হয়েছে স্বল্প সময়ের জন্য, সেটার জন্য স্থানীয় জনসাধারণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ঘটনার পর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা। সতর্ক স্থানীয় প্রশাসন ও পুলিশ। অনুপ্রবেশকারীদের দ্রুত পুশব্যাক চেষ্টার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পরিচয়গুলো আমরা পেলে এরপরে আমরা আপনাদেরকে অফিশিয়ালি জানাবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ। যেমনটি আপনাদের বলছিলাম, খাগড়াছড়ি সীমান্ত দিয়ে একদিনে যে ৬৬ জন অনুপ্রবেশকারী তারা এখনও বিজিবি হেফাজতে আছে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। খাগড়াছড়িতে আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস অপেক্ষা করছেন, তিনি জানাবেন। শাহরিয়ার, অনুপ্রবেশকারীদের বিষয়ে প্রশাসন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা একটু জানাবেন আমাদের। শুনতে পাচ্ছেন শাহরিয়ার? আমরা আপনাকে দেখতে পাচ্ছি, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম, খাগড়াছড়ি সীমান্ত দিয়ে যে ৬৬ জন অনুপ্রবেশকারী একদিনই প্রবেশ করেছে, বিজিবি হেফাজতেই তো আছেন তারা। সবশেষ আপডেট কি তাদের? খুব সম্ভবত আমার সহকর্মী শাহরিয়ার ইউনুস আমাকে শুনতে পাচ্ছেন। আমরা পরবর্তীতে চেষ্টা করব সংযুক্তি আবারও স্থাপন করবার। আমরা আরও একবার যাচ্ছি খাগড়াছড়িতে, আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস আছেন সেখানে। আমার মনে হয় এবার আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শাহরিয়ার, একটু জানাবেন যারা অনুপ্রবেশকারী আছেন তাদের বিষয়ে প্রশাসন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা?
বৃষ্টি এখন পর্যন্ত অনুপ্রবেশকারীদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট করে কিছু আমাদেরকে জানায়নি। আমরা গতকাল থেকে আজ দিনভর চেষ্টা করেছিলাম বিজিবি সহ বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলার জন্য। তারা আসলে আমাদেরকে কোনো রকমের তথ্য দিচ্ছেন না বা তথ্য জানাতে তারা তেমনটা আগ্রহ দেখাচ্ছে না, যার ধরুন আমরা আসলে এই অনুপ্রবেশকারীদের বিষয়ে তাদের কোনো স্পষ্ট মানে কি তথ্য রয়েছে বা তারা কোন এলাকার বা তাদের কোনো পরিচয় শনাক্ত করা গিয়েছে কিনা সেটি বিজিবি সূত্রে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আর এছাড়া অনুপ্রবেশকারীরা শান্তিপুর সীমান্ত এবং পাঞ্চলের লোগাং সীমান্তের দুটি স্কুলে বিজিবির পাহারায় তারা সেখানে অবস্থান করছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। এছাড়া স্থানীয়রা আমাদেরকে বলছেন যে মূলত যে অনুপ্রবেশকারীরা তারা হচ্ছে ভারতের ত্রিপুরা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং তারা গুজরাটের অধিবাসী বলে স্থানীয়রা আমাদেরকে জানাচ্ছেন। এই হচ্ছে আমার কাছে সবশেষ বৃষ্টি। শুনছিলাম, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য শাহরিয়ারকে। চট্টগ্রাম বন্দরে নতুন সব টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। এর মধ্যে লালদিয়ার চরে $800 মিলিয়ন বিনিয়োগ করতে নেদারল্যান্ডের কোম্পানি এপিএম বে টার্মিনাল পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড এবং পিএসএ। আজ এসব টার্মিনাল পরিদর্শন করেন বিডা ও বেজের চেয়ারম্যান আশিক চৌধুরী। বন্দরের সক্ষমতা বাড়াতে আরও পরিকল্পনার কথা জানান তিনি। সকালে লালদিয়া চর পরিদর্শনে যান বিডা চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উপপ্রেস সচিব সহ বন্দর কর্মকর্তারা। এই চর ঘিরে পরিকল্পনার চিত্র তুলে ধরে বন্দর কর্তৃপক্ষ। লালদিয়া চরে চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত টার্মিনালে নেদারল্যান্ডসের কোম্পানি এপিএম টার্মিনালস $800 মিলিয়ন বিনিয়োগ করবে বলে জানান বিডা চেয়ারম্যান, যার পুরোটাই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড, আমাদের ক্যাপাসিটি লিমিটেড, সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে। এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো $1 দিচ্ছে না। পরে পতেঙ্গা সমুদ্র সৈকত ঘেঁষা বে টার্মিনাল পরিদর্শন করেন তারা। আমদানি রপ্তানি চাপ সামলাতে বছর 5 মধ্যে এটি চালুর আশা প্রকাশ করেন বিডা চেয়ারম্যান। উই হ্যাভ টু কিপ আওয়ার আই অন দ্য বিগ প্রাইস। লং টার্মে বিগ প্রাইস হচ্ছে যে আমাদেরকে একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে হবে। সেটা হওয়ার জন্য এই সবগুলা পোর্টকে একসাথে আসলে অ্যাক্টিভেট করা দরকার হবে। 3.5 মিলিয়ন টিউস ইজিলি করতে পারবো, যেটা এখন আমরা করতেছি টোটাল। তো এটা আমাদের একটা বড় ধরনের একটা সক্ষমতা আসবে, যেটা আমাদের ফরেন ইনভেস্টমেন্ট এবং জব ক্রিয়েশনের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে দেশে। এরপর বন্দরের অপারেশনাল কার্যক্রম দেখতে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে যান। দেশে বন্দরের সংখ্যা এবং সক্ষমতা বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগ সহ বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। আমরা বাংলাদেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা ইকোনমিক্যালি চিন্তা করছি, সেটার সবচেয়ে সেন্টার পিস হচ্ছে গিয়ে চট্টগ্রাম, এবং চট্টগ্রামের এই সেন্টার পিসটার একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পোর্টটা আরও এফিশিয়েন্ট হবে, সাথে আরও অনেকগুলো পোর্ট দাঁড়িয়ে যাবে, এন্ড চিটাগং উইল বিকাম বেসিক্যালি দ্য ট্রু কমার্শিয়াল হাব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কৃত্রিমভাবে তৈরির 65 বছরের ড্রেজিং হয়নি কাপ্তাই হ্রদ, যার ফলে ধীরে ধীরে ভরাট হয়ে হ্রদের বুক চিরে জেগে উঠছে ডুবোচর। পানি কমে যায় 6 উপজেলার সাথে লঞ্চ যোগাযোগ বন্ধের উপক্রম। ড্রেজিংয়ের প্রস্তাব বছরের পর বছর ফাইলবন্দি হয়ে পড়ে আছে মন্ত্রণালয়। প্রতি বছর শুষ্ক মৌসুমে বিশেষ করে মার্চ থেকে কাপ্তাই হ্রদে পানি কমে গেলে এভাবেই জেগে ওঠে ডুবোচর। ব্যাহত হয় নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন। মূলত জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য আহরণ, পর্যটন, জলপথে যাতায়াত ও বনজ সম্পদ আহরণের জন্য নির্মিত হয়েছিল কাপ্তাই বাঁধ। কিন্তু 65 বছরেও ড্রেজিং না হওয়ায় হুমকির মুখে নাব্য। 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো আর কি, এখন প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগে। পানি শুকনার কারণে বিভিন্ন জায়গায় বাইরে যাইতেছে। ড্রেজিং করা হয়, মাটি যদি এখান থেকে একটু সরিয়ে ফেলা হয় তাহলে এই যাত্রাটা সহজ হবে। পানিপথে যাতায়াতের জন্য যদি পানিটাই না থাকে তাহলে তো আমাদের বিভিন্ন কষ্টের সাথে যুদ্ধ করতে হয়। তো আগে দেখা যাচ্ছে আমরা 120 টাকা বা 150 টাকার মধ্যে চলে যেতে পারতাম সদরে, এখন মোটামুটি 300 টাকার কাছাকাছি লেগে যায়। রাঙামাটির 10 উপজেলার মধ্যে 6 উপজেলার মানুষ চলাচল করে নৌপথে। হ্রদে পানি কমে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পথে। নদী ভরাট হয়ে গেছে, আজকে প্রায় 10-15 বছর ধরে এভাবে যাচ্ছে। আমরা বারবার সরকারের কাছে আবেদন করার পরেও কোনো ড্রেজিংয়ের কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরকলে বাজে, বরকলের উপরে কলাবনিয়া বাজে, বাজি যায়। লঞ্চ পথের মধ্যে বিভিন্ন জায়গায় চর জেগে গেছে, বিভিন্ন জায়গার মধ্যে লঞ্চ টিকে যায়। টলার বাইরে জায়গা
মানে পানি শুকানে ট্রলার চালাইতে পারতাছি না। প্রতি বছর বিশেষ ড্রেজিং ও খননের কথা শোনা গেলেও তা আলোর মুখ দেখে না। প্রস্তাব ফাইলবন্দি পড়ে আছে মন্ত্রণালয়ে। সমাধান হবে যদি ড্রেজিংটা করা যেতে পারে। এই ড্রেজিং যাতে সুষ্ঠুভাবে হয় এবং সকল পয়েন্টে যাতে ড্রেজিং হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট কাজ করছে। ৬৫ বছর আগে ১৯৬০ সালে কৃত্রিমভাবে নির্মিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এই হ্রদ। আল আমিন শিকদার, যমুনা নিউজ। নকল পণ্য বিক্রির দায়ে চট্টগ্রামে একটি দোকান সিলগালা এবং মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর শাহ আমানত মার্কেটের প্রবেশমুখে অবস্থিত এই দোকানটির নাম আলোকালয়। অভিযানে দেখা যায় দোকানটিতে সব বৈদ্যুতিক কেবলই নকল। বছরের পর বছর ক্রেতাদের ঠকানো হচ্ছিল। এক পর্যায়ে দোকান মালিকও বেশি লাভের জন্য নকল পণ্য বিক্রির কথা স্বীকার করেন। তাকে ৫০,০০০ টাকা জরিমানা এবং দোকানটি সিলগালা করে দেওয়া হয়। নকলটাতে এক কয়েলে ২০-৫০ টাকা থাকে, আসলটাতে তো কিছু থাকে না। কোম্পানিরা আরো কম দামে, আমাদের থেকে যে দামে দেয় তার থেকে আরো কম দামে বিক্রি করে। নাম, ঠিকানা, লেভেল সেম, একেবারে ঠিকানা সহ একদম সেম। এটার একজন সাধারণ মানুষের শনাক্ত করা আসলে এই জায়গায় সে সচেতন হয়েও আসলে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। আমরা সিল করে যাচ্ছি আপাতত, পরে আমরা এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় অপহরণকারী চক্র রোহিঙ্গা সন্ত্রাসীদের গোপন আস্তানা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। টেকনাফে নীলা রঙ্গিখালী পাহাড়ে অভিযান চালানো হয়। দুর্গম এলাকা হওয়ায় এখানে সন্ত্রাসী ও অপহরণকারীর আস্তানা গড়ে তুলেছিল। গত ৩ মাসে জেলায় ৪০টি অপহরণের ঘটনা ঘটে, এর মধ্যে ৩০টি টেকনাফ ও উখিয়াতে। অভিযান শেষে সংবাদ সম্মেলনে র্যাব জানায় অভিযানে অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে আস্তানা থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তাদের এই সেফ হাউস ধ্বংস করা এবং মাদক এর রুট ধ্বংস করার জন্য আমাদের আজকের এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে মহাসমাবেশ সামনে রেখে প্রস্তুতি সভা করেছে বিএনপি। নগরীর হালি শহরে চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকার বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সভায় নেতারা বলেন, গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ১০ মে পোলো গ্রাউন্ডের মহাসমাবেশ সফল করার আহ্বান জানান তারা। এই সভায় জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সহ অন্যরাও বক্তব্য রাখেন। থানা ও ওয়ার্ড পর্যায়ে কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সমাবেশ করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, হালিশহর এবং ডাবল মুরিং থানার নেতাকর্মীদের অংশগ্রহণে এই সমাবেশে দলটির নেতারা বলেছেন, দেশকে এগিয়ে নিতে জনগণের অধিকার আদায়, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। সমাবেশে চট্টগ্রাম মহানগর জামায়াতে আমির, নায়েবে আমির সহ অন্য নেতারাও বক্তব্য রাখেন। রাঙামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। বর্ষা মৌসুমে ভারী বর্ষণে পাহাড় ধস মোকাবেলা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে আলোচনা করা হয়। দুর্যোগে উদ্ধার তৎপরতা, দ্রুত পরিচালনা এবং ত্রাণ সহযোগিতা নিশ্চিতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। মাওলানা রইজউদ্দিনকে মারধর এবং কারাগারে মৃত্যু এবং সুন্নিদের উপরে হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা মাইজ ভান্ডার, আমির ভান্ডার দরবার, ঐতিহ্যবাহী ১৬ শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা নিয়ে অপপ্রচারের নিন্দা জানান। মাওলানা রইজউদ্দিনের কারাগারে মৃত্যুর বিচারের দাবিতে কর্মসূচি চলাকালে আলেমদের উপরে হামলার বিচার এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। সবুজ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কক্সবাজারের কলাতলী এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মইনিয়া যুব ফোরাম। সকালে অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি। পরে সমুদ্র সৈকতের কলাতলী এলাকা পরিষ্কারের পাশাপাশি সড়কের আশপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করা হয়। নিজ নিজ শহরকে পরিষ্কার রাখতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।